আজকে ধরুন যখন আমরা বাবা মা যখন থাকবো না, হ্যাঁ, এবার তখন আমি তো ধরুন আমার যেমন আমার ছেলে ছাড়া আর কেউ নেই, মানে আমার একটাই সন্তান, এবার আমি কার হাতে দিয়ে যাবো? আপনার কি মনে হয় আপনার অবর্তমানে আপনার চাইল্ড এখানে সিকিওর? সে ঠিকানা সিমলার কি দেখে মনে হচ্ছে তাদের বাবা মায়ের অবর্তমানে বাচ্চাদের দায়িত্ব ঠিকানা সিমলার ঠিকভাবে পালন করবে? প্রথমত ওরা ওল্ড এজ হোমের ব্যাপারটা খুব ভালোভাবে করেছেন, এটা আমি জানি। যে আমার সন্তানকে অন্যরা সন্তান হিসেবে তখনই দেখবে যদি তার সন্তানকে আমি আমার সন্তানের জায়গাটা ভাবতে পারি। খুব কঠিন, কিন্তু যারা কমিউনিটি লিভিং পেরেন্টরা বিশেষ করে করবেন তাদের আমি বলবো যে এটা প্র্যাকটিস করুন। এই প্র্যাকটিস না করে প্লিজ কমিউনিটি লিভিং এ অন্তত যেতে চেষ্টা করবেন না। আপনাদের ঠিকানা সিমলা সার্ভিস তো যথেষ্ট ভালো দেয় শুনছি, তো আপনার কি মনে হয় বাচ্চাদের কতটা কেয়ার করতে পারবে বাবা মায়ের অবর্তমানে? ওইটা হচ্ছে অডিটোরিয়াম আছে, হ্যাঁ, আর ওইটা হচ্ছে অফিস আছে, আর ওই পাশে আছে প্রদর্শনী হল। সাদা ভাত আছে, চিপস আছে, ভেজ ডাল আছে, আলু পটল আছে, পনির আছে, পাবদা মাছ আছে, চিকেন আছে, চাটনি আছে, পাঁপড় আছে, মিষ্টি আছে। अगला स्टेशन सोल्ट लेक सेक्टर 5। Next station is Salt Lake Sector 5. ব্রিফকেস, ব্যাগ, থার্মাস, রেডিওর মতো সন্দেহজনক বস্তু পড়ে থাকতে দেখলে তা ছোঁবেন না, এগুলি বোমা। চলুন আজ রবীন্দ্র তীর্থ যাব, যেখানে আজ ঠিকানা সিমলা আয়োজিত বাবা মায়ের অবর্তমানে বিশেষভাবে সক্ষম সন্তানদের আশ্রয় ও পরিচর্যা বিষয়ক আলোচনা সভা রয়েছে। এটা নিউ টাউনে বিশ্ব বাংলার গেটের নিচে অবস্থিত আন্ডারপাস সাবওয়ে, যেটা দিয়ে হেঁটে এলেই দেখতে পাবেন সেন্সার লাগানো এসকেলেটর অর্থাৎ চলমান সিঁড়ি, যেটা দিয়ে উঠলেই নজরে পড়বে কলকাতার নিউ টাউনের নারকেল বাগান মোড়ে অবস্থিত এই তোরণ, যার সাথে রয়েছে একটি ঝুলন্ত রেস্তোরাঁ, যার জাস্ট অপোজিটেই দেখা মিলবে এই রবীন্দ্র তীর্থের। এটাই বিশ্ব বাংলা গেট, যা একটি রেস্তোরাঁ ও ভিজিটর্স গ্যালারি। প্রায় 180 ফুট যেখান থেকে কলকাতা ও নিউ টাউনের অনেকটাই দেখা যায়। কিন্তু আজ আমরা সেসব দেখব না, দেখব এই রবীন্দ্র তীর্থ, যেখানে ঠিকানা সিমলা আয়োজন করেছে স্পেশাল চাইল্ডদের নিয়ে একটি স্পেশাল প্রোগ্রাম। চলুন ভিতরে যাওয়া যাক। 2012-তে রবি ঠাকুরের 150তম জন্ম শতবার্ষিকীতে উদ্বোধন হওয়া এই রবীন্দ্র তীর্থের মেন গেটের সামনেই রয়েছে রবি ঠাকুরের ছবি লাগানো একটি বড় অডিটোরিয়াম, আর এখানেই হতে চলেছে সেই স্পেশাল প্রোগ্রাম যা আমি দেখব, যার কিছুটা দেখাবো আপনাদেরও। নমস্কার দর্শক বন্ধুরা, আজকে আমি এসেছি ঠিকানা সিমলার একটা প্রোগ্রামে, যে ঠিকানা সিমলার আমি এর আগে বৃদ্ধাশ্রমের ভিডিওগ্রাফি করেছিলাম, যে ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি, অবশ্যই মনে করে দেখে নেবেন। আজকে এসেছি এই ঠিকানা সিমলারই স্পেশাল চাইল্ডদের নিয়ে একটা স্পেশাল প্রোগ্রাম অ্যাটেন্ড করতে। আজকে এসেছি রবীন্দ্র তীর্থতে, বিশ্ব বাংলার জাস্ট উল্টো দিকে। তো এখানে ঠিকানা সিমলা স্পেশাল চাইল্ডদের জন্য একটা স্পেশাল প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছে। তো সেই প্রোগ্রামে আমি ইনভাইটেড, আমি আজকে এখানে এসেছি। তো এখানে কি কি প্রোগ্রাম হচ্ছে, কি কি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, সমস্ত কিছু আপনাদের দেখাবো, জানাবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। নমস্কার, আমি সুভাষ, সঙ্গে থাকুন আর চোখ রাখুন এনিহোয়ারের পর্দায়। আমি কেবল দর্শক, আজ বৃষ্টি তোলে ছবি, রবীন্দ্র তীর্থ দেখাতে না পেরে হয়ে গেলাম কবি।
ফোকাস করলেই ঝাপসা ছবি, ক্যামেরা যায় ভিজে, বৃষ্টি হেসে বলে আজ ছবি দেখো নিজে। সত্যিই দর্শক বন্ধুরা, আজ এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, অনেক চেষ্টা করেও কিছুতেই ছবি তুলতে পারছি না। যেখানে এই রবীন্দ্র তীর্থতে অনেক কিছুই ছিল ঘুরে ঘুরে আপনাদের দেখাবার মতো। আছে অডিটোরিয়াম, যেখানে আজ ঠিকানা সিমলা আয়োজিত প্রোগ্রাম হতে চলেছে। রয়েছে এক্সিবিশন হল, মিনি সিনেমা হল, আর্ট গ্যালারি, অফিস, ক্যাফেটেরিয়া, কটেজ, গার্লস ও বয়েজ ডরমেটরি, টয়লেট, এসি ও নন এসি ডাইনিং হল এবং ওয়ার্কশপ, যেগুলো আজ আপনাদের এত বৃষ্টির মাঝে দেখাতে পারছি না। তবে এসেছি যখন, এখানকার প্রোগ্রামের কিছু অংশ দেখানো যেতেই পারে। ঠিকানা সিমলা অ্যাকচুয়াল একটা সিনিয়র সিটিজেন অর্গানাইজেশন। প্রধানত আমরা সিনিয়র সিটিজেন নিয়ে কাজ করি, কিন্তু আমাদের এর মধ্যে ঢুকতে হয়েছে, সেটা নিয়েই বলা। জয়ন্ত শুরু করুন। ঠিকানা সিমলা নিয়ে দু চার কথা বলতে গিয়ে প্রথমেই বলি যে ঠিকানা সিমলা একটা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। ঠিকানা সিমলার জন্মস্থান হচ্ছে হুগলি জেলার একটি প্রাচীন শহর শ্রীরামপুর। শ্রীরামপুরে একটি গ্রাম, তার নাম সিমলা গ্রাম। এই সিমলা গ্রামে আমরা কতগুলো মনোভাবাপন্ন মানুষ একসাথে বৃদ্ধ বৃদ্ধাদেরকে পরিষেবা দেব এই আশা নিয়ে একটি জায়গার ব্যবস্থা করে সেখানে একটি ছোট্ট সিনিয়র সিটিজেন অ্যাকোমোডেশনের ব্যবস্থা করি এবং সেখানে আমাদের একটা 7 জনের কমিটি তৈরি করে আমরা শুরু করি। মাত্র 4 জন বৃদ্ধ বৃদ্ধা সেই সময় আমাদের উপরে ভরসা করে আমাদের কাছে ঠিকানা সিমলা অর্গানাইজেশন নাম হয় এবং সেখানে তাদের বাকি জীবনটা থাকবার জন্য আসেন। এই থেকে আমাদের 2008 সাল জার্নি শুরু, 2008 সাল, এবং আমাদের এইখানেই চলতে থাকে। আস্তে আস্তে এখানে আমরা 30 জন মতো মেম্বার পাই এবং আমাদের অ্যাকোমোডেশনও আস্তে আস্তে একতলা থেকে দোতলা হয়। এই ঠিকানা সিমলার জার্নি এখানেই শুরু। আসল নাম ঠিকানা, গ্রামটার নাম সিমলা, আর পুলিশ স্টেশন শ্রীরামপুর। এবার বিভিন্ন জমি জমা সংক্রান্ত বিবাদ বিসংবাদের মধ্যে আমরা তারপরেই পড়ি। সংগঠন বড় হলে তার যা পরবর্তী পর্যায়ে যেগুলো আসে সেই সব নিয়ে হয় এবং আমরা শ্রীরামপুর শহর পরিত্যাগ করতে বাধ্য হই এবং বর্তমানে আমরা অশোকনগরে আমাদের পরবর্তী ঠিকানা আর কি স্থির করি। কিন্তু আমাদের নামটা ঠিকানা এবং আমাদের রেজিস্ট্রেশন যখন ওই ঠিকানা সিমলা গ্রামের অনুকরণে হয়েছে, নামটা এই ঠিকানা সিমলা রয়ে গেছে। ঠিকানা সিমলা এরপরে ডিসেবিলিটি ফিল্ড নিয়ে যখন চিন্তা ভাবনা শুরু করছে, তার উৎস হচ্ছে আমরা এই ঠিকানা সিমলা পরিবার প্রতি বছর একটা গ্র্যান্ড অ্যানুয়াল পিকনিকের আয়োজন করি। যারা বেশ কিছুদিন ধরে আমাদের সাথে আছেন জানেন, সাধারণত ডিসেম্বর মাসের শেষ বা জানুয়ারি মাসের শুরুর দিকে আমাদের এই পিকনিকটা হয়। যারা আমাদের পরিবারের সাথে যুক্ত আছেন তাদের পরিবারের লোকজন এবং যারা আমাদের সঙ্গে যোগাযোগ রেখে চলেন এরকম মানুষজন সবাই ওই পিকনিকে আসেন। একটা সারাদিন আমরা হই হুল্লোড়, গান, অনুষ্ঠান এইসবের মধ্যে দিয়ে কাটাই। ভেরি রিসেন্ট আমাদের বছর 4 হলো কল্যাণী গঙ্গার ধারে যে আবাসনের জন্য জায়গা স্থির হয়েছে একটা, সেইখানেই আমরা এটা করছি লাস্ট 4 বছর। তার আগে অন্যান্য স্পটে হয়েছে। এখানে আমরা একটা ওই গঙ্গার বুকে বোটিং থেকে শুরু করে বিভিন্ন গান, অনুষ্ঠান, নাচ গানের মধ্যে দিয়ে পিকনিকটা হয়। তো এই পিকনিকে আমরা 2012 সাল নাগাদ একটা আশ্চর্যজনকভাবে দেখলাম যে কিছু পেরেন্টসের সাথে কিছু বাচ্চা এই ধরনের এসেছে। তারা আগেই জানিয়েছিলেন যে আমাদের বাচ্চারা আসবে এবং সেই বাচ্চাদের এনগেজমেন্টের জন্য আমাদেরকে কিছু ব্যবস্থা রাখতে হয়েছিল। এবং সে বছরের ওই ইউনিক সাবজেক্টই ওইটা হয়ে গেল যে আমরা স্পেশাল চাইল্ডদের সাথে সারাদিন কাটানো, পিকনিকের সাবজেক্ট ওটা হলো। এবং তাতে আমাদের একটা উৎসাহবর্ধক ব্যাপার আসলো যে বেশ ভালোই লাগলো, আমাদের একটা নতুন জিনিস শিখলাম।
দিয়ে তখন থেকেই চিন্তা ভাবনা শুরু হলো যে আমরা যে নতুন একটা আবাসস্থল করতে চলেছি সিনিয়র সিটিজেন অ্যাকোমোডেশন, তার সাথে যদি আমরা এদেরকে নিয়েও কিছু চিন্তা ভাবনা করি কেমন হয়। তো বিভিন্ন স্তরে আলোচনা হয়েছে, কারণ যে সমস্ত সিনিয়র সিটিজেন মানুষ অলরেডি আমাদের কাছে নথিভুক্ত হয়েছেন গঙ্গার তীরে তাদের শেষ জীবনটা অতিবাহিত করার জন্য, তাদের একটা মতামত আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। কারণ সকলেই এসেছেন কিন্তু একটা নির্ঝঞ্ঝাট জীবনযাপন করবার জন্য জীবনের শেষ দিনগুলোতে। সেখানে আবার এই ধরনের বাচ্চা আসবে, তাতে তাদের কি মতামত, তারা কিভাবে সেটা অ্যাকসেপ্ট করছেন না করছেন ইত্যাদি, এই জিনিসগুলো আমাদের একটা আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়ায়। এবং দীর্ঘ মিটিং আলোচনা যে সবাই খুব সাদরে গ্রহণ করেছেন এমন নয়, কিন্তু তাদের সাথে যখন আমরা মূল বিষয়গুলো আলোচনা করেছি আস্তে আস্তে আমাদের পক্ষেই মতামত এসেছে এবং আমরা অবশেষে স্থির করেছি যে ঠিক আছে, এটার একটা ইনক্লুশন হবে, বৃদ্ধাবাস সাথে আমাদের এই ডিসেবিলিটি হোম একসাথে চলবে এবং দুটো জায়গাতেই একে অপরের প্রবেশাধিকার যাতে ঘটে কিন্তু কারোর যাতে কোনো অসুবিধা না হয় সেই জায়গাটা এনশিওর করবার দায়িত্বটা আমাদের। যার পেরেন্টের যতটা আর্থিক ক্ষমতা এবং তার সাথে কিন্তু কোনোভাবেই সন্তানের যে কেয়ারটা হচ্ছে, আমি সেটাও যতটুকু শুনেছি কোনো ডিফারেন্সিয়েশন হয় না বা ডিসক্রিমিনেশন হয় না। কারণ ইন্ডিয়া অটিজম এখন ওটা যদি তাদের আলাদা করে কাউকে যদি দিতে হয় আর কি, কেয়ার গিভার দিতে হয়, তাহলে আরোগ্য সন্ধানে এখন মোটামুটি ৩১,০০০ টাকা পড়ছে আর এখনকার দিনে। আর তার আগে ওটা কম ছিল। আর ওই এককালীন যদি বাবা মা না থাকেন ছেলে মেয়েকে রাখার জন্য ওনারা কিন্তু 4.5 লাখ টাকা নেন আর মান্থলি এই টাকাটা নেন। কিন্তু আবার যার ধরুন 1:1 কেয়ার গিভার লাগছে না, তার কিন্তু সেটা কমে যাচ্ছে, তার হয়তো তখন 20,000 বা এরকম পড়ছে। সৃজন সভার ক্ষেত্রেও ওদের রেটটা মানে টাকাটা খুব কম, ওখানে অবশ্য বাবা মায়েদের কোনো ব্যবস্থাই নেই। আর এরকম আর কি বিভিন্ন জায়গায় না বিভিন্ন রকম ভাবে এটা ডিপেন্ড করছে। আর্থিক সংগতি তো সবার সমান হবে না। আমি যদি মনে করি আমার ছেলেকে আমি আপনাদের ওখানে রাখবো, আমি হয়তো একটা স্টুডিও অ্যাপার্টমেন্টে অ্যাফোর্ড করতে পারবো, সেখানে কিন্তু আরেকজন প্যারেন্ট একটা বাংলো বা ভিলাও অ্যাফোর্ড করতে পারবে উইথ কেয়ার গিভার। কিন্তু আমি যেটা দেখবো যে সেখানে কোনো ডিসক্রিমিনেশন হচ্ছে কিনা। ভেরি গুড, এই কোশ্চেনটাই আমি করতে যেতাম, আপনি শেষ করলেন। যে ওদের ওখানে কিন্তু এই ছেলে মানে বাবা মায়েদের ফ্ল্যাটের উপর বিচার বিবেচনা করে ছেলে মেয়েদের ব্যাপারটা নেই, ছেলে মেয়েদেরটা এক পাড়ি আছে সবার একই রকম, এবং সেটা ওরকমই থাকছে। এনশিওর করেছিলাম শুধু ইন্ডিয়া অটিজম সেন্টার, হ্যাঁ ওরা এটা, হ্যাঁ আমরা জানি এটা শিওর যে আনন্দ আশ্রমে সেটা হয় না, কারণ বাকি জায়গাতেও হয় না করেছে, তাদেরকে আমি খুব ভালো করে জানি। আরেকটা এখানে আমি বলবো যে সংহিতা মঠ মানে যেটা বাঁকুড়াতে আসতে চলেছে, সেটাও কিন্তু ওরকম হবে না মানে। এবং সব থেকে ওদের একটা বড় ভরসার জায়গা যেটা আমার মনে হয়, ওদের সাস্টেনেবিলিটি জায়গাটা হয়তো খুব ভালো হবে। এটার কারণ যে একটা প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠান কিন্তু এই হোমটা তৈরি করছে। আচ্ছা, এরকম কি ঘটে যে পেরেন্টস অর্গানাইজেশন ফেল করে? হ্যাঁ নিশ্চয়ই, সবাই ফেল করে, পেরেন্টরাও করেন। পেরেন্ট অর্গানাইজেশন ফেল করতে পারেন, প্রফেশনাল অর্গানাইজেশন ভারতবর্ষে যারা করেছেন, যারা পেরেন্ট নন, যারা প্রফেশনাল এগিয়ে এসেছেন অর্গানাইজেশন করেছেন, তারাও ফেল করেছেন। ফেলিয়ার তো সবার হতে পারে, ফেলিয়ারটা বোধহয় আসল কথা নয়। পশ্চিমবাংলার বাইরে কেউ ভাবছে এরকম কোন, এটা এত রিসোর্স হেভি সেক্টর, একজন মানুষকে সত্যিকারের সেফটি, হাইজিন, হেলথ, ইন্টেলেকচুয়াল ফুড এগুলো দিতে গেলে ইটস সাচ আ রিসোর্স হেভি সেক্টর যে এখানে প্রফিট হওয়া খুব ডিফিকাল্ট। এটা প্রফিটের জায়গা নয়, কারণ একজন মানুষকে ভালো রাখতে গেলে যদি 6 জন রিসোর্স লাগে বিভিন্নভাবে, একজন সাইকোলজিস্ট, একজন কেয়ার গিভার, একজন থেরাপিস্ট, একজন স্পেশাল এডুকেটর, বড্ড বেশি রিসোর্স লাগে। এটা একটা প্রফিট মডেলই নয়, এখান থেকে প্রফিট হওয়া খুব ডিফিকাল্ট। সাপোর্ট করার ইন্ডিভিজুয়াল আপনারা টপিকসে রেখেছেন, তো ওদের মনিটারি সাপোর্টটা টাকা পয়সা কোথায় রেখে যাবে সেটাও তো একটা ফ্যাক্টর। সেটা হচ্ছে বাবা মার মৃত্যুর পরে সন্তান প্রতিপালনের জন্য টাকা পয়সা আসবে কোথা থেকে, এই বলে একটা সেমিনার। টাকা পয়সা আসবে কোথা থেকে? আমি বলেছিলাম
টাকা পয়সাগুলো রাখবে কোথায় তারা? সেগুলো আজকের ইস্যু নয়। আমি বলেছি কিন্তু হবে, এটাও আছে। সেটার জন্যই ট্রাস্টের কথা আমি বলেছি, আমার বলার সময় বলেছি। আসলে আমি দেখাতে পারলাম না স্লাইডটা। মানে ওটা নিয়ে কোনো ডিটেইলস আলোচনা হয়নি, আর শুধু একটা ভিডিও কাস্টের বিষয় না। তাদের সাপোর্ট দিচ্ছেন তো, সাপোর্ট করার ইন্ডিভিজুয়াল, ওই সাপোর্টটাও তো ওটা তো একটা সাপোর্ট তো, যে কি করে করতে গেলে সময় পারবো না, এতটুকু এত অল্প সময় সেটা আছে। এটা ট্রাস্টের কথা উঠেছে, উল্লেখ হয়েছে, কিন্তু খুব ছোট ছোট করে উল্লেখ হয়েছে আর কি। আপনাকে প্রাইভেট ট্রাস্ট করতে হবে, উইল করতে হবে, লেটার অফ ইন্টেন্ট তৈরি করতে হবে, লিগ্যাল গার্জিয়ানশিপ আপনাকে ট্রান্সফার করতে হবে, এগুলো অনেকগুলো আছে। এগুলোর জন্য আলাদা একটা সময় লাগবে, তবে সেটা 3 ঘন্টায় হবে বলে মনে হচ্ছে না। আমরা ভাবছি যে সকাল থেকে বিকাল পর্যন্ত একটা সেমিনার মতো করবো, দুপুরে লাঞ্চ দিয়ে পোস্ট লাঞ্চও কিছু করে আমরা করবো, এরকম একটা ভাবনা চিন্তা করছি, শুরু করেছি, আস্তে আস্তে আমরা প্রোগ্রাম করবো। সরকারি বা বেসরকারি বা যে কোনো ফরম্যাটের হোমে সিকিউরিটি একটা অর্গানাইজেশনাল কালচার। হ্যাঁ, সিকিউরিটি কখনো সিসিটিভি দিয়ে এনশিওর করা যায় না। হ্যাঁ, সিসিটিভি যেমন আছে সেরকম সিসিটিভি মনিটর কে করছে, কতক্ষণ মনিটর হচ্ছে সিসিটিভি? ধরুন আমার অর্গানাইজেশনে 52টা সিসিটিভি, কেউ কি দেখছে যে কোন উইন্ডোতে কি হচ্ছে, বা 7 দিনের ডেটা কি কোনোভাবে দেখা হচ্ছে যে কি কি হচ্ছে? একটা সিকিউরিটি সেফটি একটা অর্গানাইজেশনাল কালচার। এখানে দেখতে হবে যে অর্গানাইজেশনে কি ধরনের প্র্যাকটিস ইনকর্পোরেট করা হয়েছে, স্টাফকে কি ট্রেন করা হয়, স্টাফ কি যথেষ্ট রেস্ট পায়, স্টাফ কি যথেষ্ট টাকা পায় যে সে খুশি, সে তার কাজটা করতে চায়, সে তার মানে তার ফ্রাস্ট্রেশনে লুকিয়ে বাচ্চাকে 4টে কোনায় গিয়ে চড় মেরে দিচ্ছে না। এটা একটা অর্গানাইজেশনাল কালচার। এইটা না হলে কোনো সেফটি হবে না। সেটা ভারতবর্ষের শ্রেষ্ঠ হোম হোক আর একদম বিনা পয়সার হোম হোক, কালচার না থাকলে হবে না। এটাই আমি আমার ইয়েতে আমি যখন বললাম না, আপনাদের বলেছিলাম দেখুন যে তারা কেয়ার গিভার ট্রেনিং তাদের কিরকম আছে, তাদের স্টাফদের কিভাবে স্ট্রেংথেন করেছে। শুধু স্টাফ নয়, এখানে কিন্তু কো প্যারেন্টাল স্ট্রেংথেনিং করাটাও ইজ ইকুয়ালি ইম্পর্টেন্ট। আমরা নিজের বাচ্চার ক্ষেত্রে যেভাবে রিয়াক্ট করি, প্লিজ ডোন্ট মাইন্ড, আমি একজন প্যারেন্ট, অন্যের বাচ্চার ক্ষেত্রে কি সেভাবেই রিয়াক্ট করি? সেটা আমাদের নিজেদেরকেও কিন্তু অনেকগুলো প্রশ্ন করতে হবে, বিকজ এখানে আমরা প্যারেন্টরা একসাথে থাকছি সেই জায়গায় তো অবশ্যই। এবং সিকিউরিটি একেবারে একটা না মানে একটা কি বলবো, এটা খুব ইন্টেনশনের উপর ডিপেন্ড করে। এখন তো খুব ছোট একটি হোম, তার হয়তো তো নামও নেই, সে হয়তো দেখবে একটা বেস্ট সিকিউরিটি দিচ্ছে, তার কারণ তার সেই ইন্টেনশনটা ভেতর থেকে আছে, সেইটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো কলকাতা শহরে আরেকটি ঘটনা তো ঘটেছিল, বাবা মায়েদের সামনে দিয়ে আরেকজনের বাচ্চা দৌড়ে চলে গিয়ে জলে পড়েছিল। সেখানে বাবা মায়েরা কি রোল প্লে করেছিলাম আমরা? দুর্ভাগ্যজনক, মানে আমার সন্তান আমার, বাকি সন্তানদের দিকে আমি চোখ বন্ধ করে রাখবো, সেটাও কিন্তু হতে পারে না। সেই জায়গাটাও কিন্তু ভাবার খুব দরকার যে আমার সন্তানকে অন্যরা সন্তান হিসেবে তখনই দেখবে যদি তার সন্তানকে আমি আমার সন্তানের জায়গাটা ভাবতে পারি। খুব কঠিন, কিন্তু যারা কমিউনিটি লিভিং প্যারেন্টরা বিশেষ করে করবেন তাদের আমি বলবো যে এটা প্র্যাকটিস করুন। এই প্র্যাকটিস না করে প্লিজ কমিউনিটি লিভিং এ অন্তত যেতে চেষ্টা করবেন না। বলছি যে যে অর্গানাইজেশন বাচ্চাদের মানে রাখবো, ধরুন আমাদের অবর্তমানে মানে আমরা যখন মানে থাকবো না, সেই অর্গানাইজেশন আমার সন্তানকে ঠিকঠাক দেখভাল করবে কিনা তার মানে গ্যারান্টি কি আছে? একটা কথা বলে দিচ্ছি, পৃথিবীতে কোনো কিছুর কোনো গ্যারান্টি আজ অব্দি নেই। মানে অর্গানাইজেশন না হয়ে ধরুন আপনার যদি বাড়ির কোনো মেম্বার হয়, খারাপ কথা বলছি, তাদের কি আপনি কোনো গ্যারান্টি দিতে পারবেন? গ্যারান্টি নেই। আইনটা দেখে নেবেন এবং আমরা ব্যবস্থাটা ঠিক করেছি কিনা সেইটা একটু দেখে নেব। আর কোন প্রতিষ্ঠানে যাচ্ছেন দেখে নেবেন, সেই প্রতিষ্ঠানের সাস্টেনেবিলিটি কতটা রয়েছে সেটা জেনে নেবেন। আচ্ছা, আমি পরবর্তী প্রোগ্রামে আসবো। আমরা এটা শেষ করলাম, আবার আপনাদের সাথে দেখা হবে এবং আপনাদের সাথে অন্যরকম একটা আলোচনা আছে, সেটা হাউস বোটে, এসি হাউস বোটে হবে, সেটা নিয়ে অক্টোবর মাসে সহা কথা বলবেন। এরকম অনেক প্রোগ্রামই হবে। আজকে পুরো রবীন্দ্র তীর্থটাই আপনাদের পুরোটা খুব ভালোভাবে ঘুরে দেখাবার ইচ্ছা ছিল, কিন্তু এই বৃষ্টিতে আমার সমস্ত প্ল্যানিং ভেস্তে দিয়েছে। আপনাদের রবীন্দ্র তীর্থটা খুব ভালোভাবে দেখাতে পারছি না, আর দেখাতে পারছি না যখন, চলুন সময় নষ্ট না করে লাঞ্চ করে নেওয়া যাক।
আসুন অরূপবাবুর থেকে জেনে নিই ঠিক কি কি আছে আজকের মেনুতে। নমস্কার দাদা। নমস্কার। কি নাম আপনার? আমার নাম অরূপ সাহা। আজকে তো ঠিকানা সিমলার স্পেশাল চাইল্ড নিয়ে একটা স্পেশাল প্রোগ্রাম আছে, তো এখানে স্পেশাল কি মেনু হয়েছে সেই জন্যই আপনার কাছে আসা। আজকে স্পেশাল আমাদের আছে পাবদা মাছ আছে, কাতলা মাছ, পাবদা মাছ, পাবদা মাছ আছে, পাবদা সর্ষে, পাবদা সর্ষে। এবার আর চিকেন আছে, সেই চিকেনটা স্পেশাল চাইল্ডদের জন্য খুব রিচ না করে খুব একদম প্লেন মশলার করে করা আছে একদম। আর কি কি? আর আলুর চিপস আছে, যেটা স্পেশাল চাইল্ডরা খুব আমরা মনে করি খুব পছন্দ করে। আচ্ছা আচ্ছা, সাদা ভাত আছে, চিপস আছে, ভেজ ডাল আছে, আলু পটল আছে, পনির আছে, পাবদা মাছ আছে, চিকেন আছে, চাটনি আছে, পাঁপড় আছে, মিষ্টি আছে। সবার জন্য ঘরোয়া রান্না? ঘরোয়া রান্না, সম্পূর্ণটাই ঘরোয়া রান্না। ঠিক আছে দাদা, অনেক ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। নমস্কার ম্যাডাম। নমস্কার। আপনার কি নাম? আমার নাম শিখা রয়। আচ্ছা, কোথা থেকে আসছেন? আমি গড়িয়া বোড়াল থেকে আসছি। তো এই প্রোগ্রামে আপনি ইনভাইটেড, তাই তো? আমি ইনভাইটেড না, আমি এফবিতে দেখেছি। এফবিতে দেখে আমার সামাও মনে হয়েছে যে আমার ছেলের বয়স 24। আচ্ছা। ও মাধ্যমিক পাস করেছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে, এবং ডান্স মানে গান টান এগুলো সবই করে। কিন্তু আমার ঠিকানা সিমলার মিটিংয়ে আসার কারণটা হচ্ছে, সেমিনারে আসার কারণটা হচ্ছে এর পরবর্তীকালে আমরা কি করব, ছেলেকে নিয়ে চিন্তা ভাবনা করব, কোন সোসাইটিতে দেবো, তাদের কীরকম অ্যাটিটিউড, তাদের কীরকম ডিসিপ্লিন, এগুলো জানার জন্য আমি। আচ্ছা, আজকে তো প্রোগ্রামে আপনি অ্যাটেন্ড করেছেন নিশ্চয়ই? অবশ্যই। সেখানে তো ডাক্তারবাবু বক্তৃতা রেখেছেন, বাইরে থেকে আরও যারা যারা এসেছিলেন তারাও অনেককেই চিনি আমি, মানে স্পেশালি আমি চিনি আর কি পার্সোনালি। তো এখান থেকে এসে আপনি মানে কি জানলেন যে আমি স্পেশাল চাইল্ডদের কি সত্যি সত্যি এখানে কোনো ভবিষ্যৎ হবে? হবে, অবশ্যই হবে। কারণ যেটা ডাক্তারবাবু যেটা জোর দিয়েছেন যে আজকে ধরুন যখন আমরা বাবা মা যখন থাকবো না, হ্যাঁ, এবার তখন আমি তো ধরুন আমার যেমন আমার ছেলে ছাড়া আর কেউ নেই, মানে আমার একটাই সন্তান। এবার আমি কার হাতে দিয়ে যাব? আমি যদি টাকা পয়সাও রেখে যাই আমি কার হাতে দেবো? কিন্তু আজকে এই জায়গাটা সেফ এই কারণে ওনারা কিন্তু বাবা মা মানে প্যারেন্টসদের সহ কিন্তু বাচ্চাকে নিচ্ছে। এবং যেটা আমার একটা খুব ভালো লেগেছে ঠিকানা সিমলার, সেটা হচ্ছে যে ওনারা বলছেন বারবার করে বাচ্চাকে সেলফ ডিপেন্ডেন্ট হতে, মানে বাবা মার সাথে না থাকতে। বাবা মার সাথে থাকলে কিন্তু ওরা কোনো হেল্প দেবে না, মানে সেইভাবে দেবে না, সেই অর্থে বলছি। এবং কিন্তু হেলথ সার্ভিস পাবে, কিন্তু সেই অর্থে দেবে না। এবার যদি ধরুন একটা বাচ্চার যদি বয়স হয় 15 বছর বা 14 বছর, তারা যদি সেলফ থাকে, ধরুন সকাল থেকে রাত্রি পর্যন্ত থাকতে শিখলো, ইন ফিউচারে যখন আমরা থাকবো না, তারা কী হয় বলুন তো, ওইভাবে অভ্যস্ত হয়ে যাবে। এদেরকে দেখে দেখে এরাই ভাববে এরা আমাদের পরিবার, যেটা ওরা চায়। বুঝেছো তো? কারণ এরা সমাজে এখনও, সত্যি কথা বলতে কি আমার যেটুকু মনে হয় পার্সোনাল এক্সপিরিয়েন্স বলছি, এখনও আমাদের সমাজ ঠিক হয়নি। হ্যাঁ, কি মনে হয় আপনার অবর্তমানে আপনার চাইল্ড এখানে সিকিওর? সিকিওর বলতে সেটা দেখুন, আমি তো হয়তো জানবো না, আমি তো থাকবো না। এবার দেখুন এরা আমাকে আশীর্বাদ করেছে, এবার দেখুন সবটাই আমাকে ওপরওয়ালার উপর ছেড়ে দিতে হবে। আমি যেখানেই দিই না কেন, আজকে ধরুন ঠিকানা সিমলা বলুন বা অমুক বলুন তমুক বলুন, আমার নিজের বাড়িতে আমি না, ধরুন আমি কথা বলছি, আমি আর আমার হাজব্যান্ড বাড়িতে রয়েছি, আমার ছেলে যে সিকিওর, আমি কী করে বুঝবো? সে যদি আমরা ঘুমাচ্ছি গেট খুলে বেরিয়ে গেল, এবার সেটা তো আমাকে ছেড়ে দিতেই হবে। মানে সিকিওর কথাটা আমি মানে সেইভাবে বলতে পারছি। কিন্তু কোনো একটা জায়গায় আপনাকে বিশ্বাস করতে হবে। বিশ্বাস করতেই হবে, কেননা আমাকে বিশ্বাস না করলে আমি তো ধরুন আমি তো চলে যাবো। এবার যেমন ধরুন একটা ম্যাডাম বললেন, আপনি বোধহয় শুনেছেন যে পুকুরেই চলে গেল, কথার কথা বলছি। আজকে দেখুন ওখানে নিশ্চয়ই এমন একটা ক্যাম্পাসের মধ্যে হচ্ছে, সেখানে হয়তো মানে পুকুর থাকবে না, তাও আমি বলছি না অঘটন ঘটবে না, হয়তো খেলতে গিয়ে পড়ে গেল, মাথা ফেটে গেল। সেটা হচ্ছে
দেখুন তাদের, সেটা আমার ছেলের ভাগ্যের ব্যাপার। এটা আমি পুরোপুরি ভাগ্যের, ডেস্টিনি ছাড়া আর কিছু বলবো না। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন, আপনার সন্তানের ভবিষ্যৎ আরও ভালো হোক, ভালো থাকবেন। থ্যাংক ইউ। নমস্কার ম্যাডাম, আপনার কি নাম? আমার নাম তাপসী ব্যানার্জি। আচ্ছা, কোথা থেকে আসছেন? আমি বাংলাদেশে থাকি। আচ্ছা, আপনি এখানকার সাথে কিভাবে জড়িত? আমার একজন পরিচিত, উনি গভর্নিং বডির মেম্বার, ওনার মাধ্যমেই আমার মানে উনি ওনার মাকে রেখেছিলেন আগে, সেই হিসেবে সুনাম শুনেই এসেছি, যেখানে খুব যত্ন করেই রাখা হয় বয়স্কদেরটা জেনে এসেছি। তারপরে তো ওনারা এই প্রজেক্টটা করছেন। আচ্ছা, কল্যাণীতে তো একটা স্পেশাল চাইল্ডদের জন্য প্রোগ্রাম হচ্ছে, যে তাদের বাবা মায়ের অবর্তমানে ওই সমস্ত শিশুগুলোকে বা বাচ্চাগুলোকে দেখার দায়ভার ঠিকানা সিমলা নিচ্ছে। তো আপনার কি মনে হয় ঠিকানা সিমলা কি সেটা ঠিক করে পালন করতে পারবে? আশা তো করছি, আমরা আশাটাই করতে পারি। আপনার কি দেখে মনে হচ্ছে, ঠিকানা সিমলার কি দেখে মনে হচ্ছে তাদের বাবা মায়ের অবর্তমানে বাচ্চাদের দায়িত্ব ঠিকানা সিমলা ঠিকভাবে পালন করবে? আচ্ছা, প্রথমত ওরা ওল্ড এজ হোমের ব্যাপারটা খুব ভালোভাবে করেছেন, এটা আমি জানি। দ্বিতীয়ত আমার মনে হচ্ছে ওনারা যেভাবে কোম্পানি হিসেবে এটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, চারিদিকে আইন কানুন সব কিছু দেখে, প্রত্যেকটা জিনিসের স্বচ্ছতা রেখে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন, আমরা প্রত্যেকটা স্টেপ কনস্ট্রাকশনের জানতে পারছি। তাতে আমার মনে হচ্ছে ভবিষ্যতে ওনারা মানে সৎভাবে কাজগুলো করবে। আশাই করতে পারি, তার বেশি তো বলা তো যায় না কিছু। আর অনেক দিনের একটা রেপুটেড সংস্থা, বহুত দিন ধরে বৃদ্ধ বৃদ্ধাদের ঠিকঠাকভাবে কেয়ার করছে, তো সেই হিসেবে যেহেতু ওই ফিল্ডে ওনারা সাকসেস পেয়েছেন, সেহেতু মনে হচ্ছে যে হয়তো এই ফিল্ডেও হবেন। এটা অনেক প্রফেশনালি ম্যানেজ, একটা প্রফেশনালি ম্যানেজ। আর তাছাড়াও এখানে অভিজ্ঞ ডাক্তারবাবুরাও আছেন, যারা যিনি পরিচালনা করছেন তিনিও একজন ডাক্তার। হ্যাঁ, ডাক্তারি পরিবেশ সেবাটা এখানে পাওয়া যাবে কলকাতার খুব কাছে। এটাও একটা আমাদের পয়েন্ট আছে। ঠিক আছে, আপনার আজকের প্রোগ্রামে ওভারঅল এক্সপিরিয়েন্স কেমন? হ্যাঁ, ঠিক আছে, জানতে এসেছিলাম কিছু প্রশ্নের উত্তরটা জানা ছিল, ওনাদের তরফের উত্তরটা জানা ছিল, আর সেইটাকে চেঞ্জ করা যায় কি না, আমাদের কিছু দৃষ্টিভঙ্গি ওনারা ওনাদের মধ্যে ইনক্লুড করবেন কিনা, সেইটার জন্যই আজকে এসেছিলাম। আপনার যা প্রশ্ন তার উত্তর কি পেয়েছেন? উত্তরটা পাইনি, কিন্তু ওনাদের কাছে পৌঁছতে পেরেছি। ওনারা এবার সেটা নিয়ে ভাবনা চিন্তা করবেন আমার প্রস্তাবটা নিয়ে। আচ্ছা, ঠিকানা সিমলার উপর আপনার পুরোপুরি বিশ্বাস আছে, তাই তো? আশা করছি, আস্থা আছে। আশা করছি। ঠিক আছে, খুব ভালো থাকুন, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। নমস্কার। নমস্কার, আপনার কি নাম? দীপঙ্কর ঘোষ। দীপঙ্কর ঘোষ, আপনি ঠিকানা সিমলায় থাকেন, মানে আবাসিক একজন, তাই তো? কত বছর আছেন ওখানে? 1 বছর। 1 বছর, আচ্ছা। ঠিকানা সিমলার সার্ভিস কেমন লাগে আপনার? ভালো লাগে। ডাক্তারি পরিষেবা মানে স্বাস্থ্য পরিষেবা কেমন? ভালো। আচ্ছা, ঠিকানা সিমলা স্পেশাল চাইল্ডদের নিয়ে একটা স্পেশাল প্রোগ্রাম করলো আজকে। ভবিষ্যতে কল্যাণীতে একটা প্রজেক্ট চালু করতে চলেছে, যেখানে বাবা মায়ের অবর্তমানে তারা বাচ্চাদের দেখবে, দায়ভার গ্রহণ করবে। তো আপনাদের ঠিকানা সিমলা সার্ভিস তো যথেষ্ট ভালো দেয় শুনছি, তো আপনার কি মনে হয় বাচ্চাদের কতটা কেয়ার করতে পারবে বাবা মায়ের অবর্তমানে? ভালোই কেয়ার করতে পারবে, কারণ আমি যে আছি আমার ভালোই লাগছে কেয়ার, কারণ ওরা ভালোই সবাইকে কেয়ার করতে পারে। আচ্ছা, আপনার কি দেখে এতটা বিশ্বাস জন্মাচ্ছে? মানে আপনি যেহেতু নিজে আছেন। আমি নিজে আছি, আমার কোনো অসুবিধা হচ্ছে না। কোনো অসুবিধা হচ্ছে না? আমার এখানে কোনো অসুবিধা, ওইখানে কোনো অসুবিধা হচ্ছে না, সবাই। আচ্ছা, আপনাদের ওখানে কি বর্তমানে 2-1 স্পেশাল চাইল্ড আছে? হ্যাঁ, আছে, তাই তো? আচ্ছা, ঠিক আছে, আপনি ভালো থাকুন, আপনার সাথে এর আগেও কথা হয়েছে, দেখা হয়েছে, ভালো থাকবেন, নমস্কার। খাওয়া দাওয়া কমপ্লিট, এবার বাড়ি যাবার পালা। তবে তার আগে আপনাদের জন্য জেনে নেব এই রবীন্দ্রতীর্থ খোলা বন্ধের সময় টিকিটের মূল্য আর কি কি আছে এই রবীন্দ্রতীর্থতে। নমস্কার দাদা। হ্যাঁ, বলুন। আপনার কি নাম? মৃত্যুঞ্জয় মণ্ডল। আচ্ছা, আপনি কি এখানকার সিকিউরিটি? এখানকার সিকিউরিটি গার্ড, তাই তো? আচ্ছা, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে যাত্রাগাছি। আচ্ছা, এটা তো রবীন্দ্রতীর্থ, বিশ্ব বাংলার গেটের সামনেই। তো আজকে তো এত বৃষ্টি হচ্ছে, আমি ঘুরে ঘুরে কিছু দেখাতে পারলাম না। যারা দেখবে তাদের জন্য আপনি যদি একটু আঙুল দিয়ে দেখিয়ে বলে দেন এখানকার কোন জায়গাটায় কি আছে।
হ্যাঁ নিশ্চয়ই বলবো। আপনাদের ওই দিকটায় অডিটোরিয়াম রয়েছে, তাই তো? হ্যাঁ, ওইটা হচ্ছে অডিটোরিয়াম আছে, হ্যাঁ, আর ওইটা হচ্ছে অফিস আছে, আর ওই পাশে আছে প্রদর্শনী হল। আচ্ছা, প্রদর্শনী হল। হ্যাঁ, আর এই সাইডটা বাঁদিকে আছে এক্সিবিশন হল। এক্সিবিশন হল, হ্যাঁ, সিনেমা হল আছে। সিনেমা হল আছে, হ্যাঁ। আচ্ছা, কত করে টিকিট সিনেমা হলে? সিনেমা হলে কোনো টিকিট নেই। আচ্ছা। আর এখানে এক্সিবিশন আছে যে রবীন্দ্রনাথের, হ্যাঁ, জীবন আর স্মৃতি, মানে ওগুলো দেখতে 20 টাকা করে টিকিট। আচ্ছা, 20 টাকা টিকিট। হ্যাঁ, আর এইটা হচ্ছে ক্যাব। ক্যাবটা বন্ধ আছে, নিয়ারলি হয়তো আগস্টেই চালু হতে পারে। ক্যাব মানে ক্যাফেটেরিয়া, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। মানে কেউ যদি টিফিন করতে চায় এইগুলো ওই জন্য এখন চালু হয়নি, ওটা আগস্টে চালু হবে। আচ্ছা, আগে ভিডিওতে দেখছিলাম যেন চালু হয়েছে এরকম ছিল, কিন্তু ওগুলোতে বন্ধ ছিল কিছুদিন, টেন্ডার হয়নি, টেন্ডার পাস হয়েছে। আচ্ছা, পেয়েছে যারা, তারা ডেকোরেশন করবে, তারা দোকান চালু করবে, তারা কি করবে তাদের আইটেম নিয়ে। আচ্ছা, সেইটা। এদিকে আছে বয়সের ডরমেটরি আছে, নন এসি ডাইনিং আছে, আর ওইদিকে কটেজ আছে 3টে, আর ওই সাইডে যে গার্লসের ডরমেটরি আছে আর এসি ডাইনিং আছে। আপনাদের এই রবীন্দ্র তীর্থটা কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে আর কোন দিন বন্ধ থাকে? এমনি সোমবার দিন বন্ধ থাকে। পুরোপুরি বন্ধ? পুরোপুরি বন্ধ। আচ্ছা, এখন মোটামুটি অফিস চলার জন্য অফিসাররা আসে। আচ্ছা, সোমবারে। আচ্ছা, আর এমনি মঙ্গলবার থেকে 2টো থেকে 7টা অবধি টিকিট দেওয়া হয়, 8টা অবধি আপনি পার্ক ঘুরতে পারবেন। আচ্ছা, আর এমনি ছুটির দিন 12টা থেকে 7টা অবধি টিকিট দেওয়া হয়, 8টা অবধি আপনি পার্ক ঘুরতে পারবেন। আর কত করে টিকিট লাগে এখানে? 20 টাকা করে, 20 রুপিস পার হেড। 20 টাকা। আর ভিতরের অ্যাক্টিভিটির জন্য সিনেমা, তারপর আপনার ওগুলো এখন এক্সিবিশন হল, ওগুলো ভাড়া। আচ্ছা, আপনি সিনেমা হল হয়তো ভাড়া নিলেন কত টাকা, প্রদর্শনী ভাড়া নিলেন, কি করবেন সেটা একটা ভাড়া। আচ্ছা, যেরকম এই ডরমেটরিগুলো লোক থাকে 10টা করে, আচ্ছা, সেখানে একটা ভাড়া চলে। আচ্ছা, আর নন এসি ডাইনিং চলে, ভাড়া নিয়ে প্রোগ্রাম করে, কেউ পিকনিক, কেউ বার্থডে পার্টি, কেউ শ্রাদ্ধ বাড়ি, কেউ বিবাহবার্ষিক, এইগুলো অনুষ্ঠান পারপাসে ভাড়া নেওয়া হয়। আচ্ছা, সরকারি প্রোগ্রামগুলো হয় এইগুলো অডিটোরিয়ামে। তারপর এমনি এসব বিভিন্ন ঘরে যেমন তারপর অনেক কিছু, 25শে বৈশাখ উৎসব এখানে হয়, ভাড়া দেওয়া। হ্যাঁ, আর মায়ের সাথে দোলও উৎসব হয়। আচ্ছা, আর এইটা ওপেনিং হয়েছিল রবীন্দ্রনাথের 150তম জন্মদিনে, তাই তো? আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে, অনেক কিছু জানতে পারলাম। ভালো থাকবেন, নমস্কার। নমস্কার। আজ দুধের স্বাদ ঘোলে মেটালাম, তবে কথা দিচ্ছি আর একদিন আসবো আর দেখাবো এখানকার খুঁটিনাটি। যাই হোক, আজ এই পর্যন্তই। দয়া করে নতুন ভিডিওর জন্য অপেক্ষা করুন। খুব ভালো থাকবেন, নমস্কার।